অনেক কষ্ট করে ট্রেনটা পেয়ে গেছি, রিজার্ভেশন নেই তো দাঁড়িয়ে যেতে হচ্ছে। কোথাতে স্টেশন থেকে ট্রেন ছাড়লো আমার। যে কোনো নতুন দেশে ঘুরতে সেই বড় শহর থেকে দূরে কান্ট্রি সাইড বা গ্রাম কিংবা কোনো অফবিট ডেস্টিনেশন আমার বরাবরই খুবই পছন্দের জায়গা। জাপানে এসে তৃতীয় দিন সকালবেলায় সিদ্ধান্ত নিয়েছিলাম হাকোদাতে থেকে চলে যাব সাপোরো, কিন্তু স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলে সন্ধান পেলাম জাপানের এমন একটা কান্ট্রি সাইড এরিয়ার যেখানে অ্যাক্টিভ ভলকানো থেকে শুরু করে অসাধারণ লেক এবং আরও অনেক দেখার জিনিস আছে। তাই গুগল ম্যাপের সাহায্য নিয়ে সারাদিনের প্ল্যানটা সেরে ফেললাম এবং রওনা হয়ে গেলাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আপনাদেরকে দেখাবো এক অচেনা অদেখা জাপান। টোকিও, ওসাকা, কিয়োটো, হিরোশিমা, সাপোরো এই সমস্ত বড় শহরের বাইরেও জাপান কি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, সেটাই আজকে দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখুন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে যাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো এরা আমাকে শিখিয়ে দিল কি করে সুশি খেতে হয়, খুব হেল্পফুল। আরিগাতো পদাপুত। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম ফ্রম হাকোদাতে, জাপান। এখন আমি আগের ব্লগে যেরকম দেখিয়েছিলাম হাকোদাতে চলে এসেছিলাম রাত্রিরে। এখানে ম্যারিয়েটের একটা প্রপার্টিতে এখানে ছিলাম রাত্রির বেলায়। $26 ম্যারিয়েটের প্রপার্টি পেয়েছি, এর থেকে ভালো আর কি হতে পারে। সকালে এখন বেরিয়ে আমি যাব হচ্ছে সাপোরোর দিকে এক্সপ্লোর করতে। সকাল থেকেই দেখতেই পাচ্ছেন চূড়ান্ত স্নোফল হওয়া শুরু হয়েছে এখানে। আমার ট্রেন 10:45, 10:30 বাজে। তাড়াতাড়ি করে যাচ্ছি ট্রেনের টিকিট রিজার্ভেশন করতে। জাপান ওই JR পাস আমার কাছে আছে, একবার ট্রেনে উঠে দেখাবো আপনাদেরকে জাপানের এক্সপ্রেস ট্রেন কীরকম হয়। বুলেট ট্রেন দেখিয়েছি, লোকাল ট্রেন দেখিয়েছি, আজকে দেখাবো এক্সপ্রেস ট্রেন কীরকম হয়। সো অনেক কষ্ট করে ট্রেনটা পেয়ে গেছি, কিন্তু সমস্যা হলো যে এখানে পুরো ট্রেন সোল্ড আউট, রিজার্ভেশন হবে না, তো তাই জন্য দাঁড়িয়ে যেতে হবে। চলো ঠিক আছে, দাঁড়িয়েই চলে যাবো, উপায় আর কি আছে। জাপানের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্ত অংশই রেলপথ দিয়ে কিন্তু খুবই ওয়েল কানেক্টেড। এছাড়া টোকিও থেকে সাপোরো অবধি বিমানপথেও যাওয়া আসা করা যায়। ভাড়াও খুব একটা বেশি নয়, সময়ও কম লাগে। তবে আমি চুজ করেছিলাম রেলপথ, কারণ ছিল একটাই। প্রথমত টোকিও থেকে হাকোদাতে অবধি জাপানের ফাস্টেস্ট বুলেট ট্রেন হায়াবুসাতে সফর, এবং দ্বিতীয় ভাগে হাকোদাতে থেকে সাপোরো অবধি এক্সপ্রেস ট্রেনের সফর। হাকোদাতে থেকে সাপোরো অবধি এই যে এক্সপ্রেস ট্রেনটি চলে, এটি পুরোটাই চলে কিন্তু সি অফ জাপান বা সমুদ্রের একদম পাশ দিয়ে। চারিদিক না পুরো দুধ সাদা হয়ে রয়েছে একদম বরফে। দূরে সুন্দর পাহাড়, ওপরে মেঘ, অসাধারণ দৃশ্য ভাই, অসাধারণ দৃশ্য। আর যদি রিজার্ভেশন থাকতো তাহলে সিট পেতাম কিছু এরকম 2-2 কনফিগারেশনের সিট। এখানে লাগেজ স্টোরেজের জায়গা, বাট যেহেতু রিজার্ভেশন পাওয়া যায়নি তো দাঁড়িয়ে এখন যেতে হবে 2 ঘন্টা। আমাদের ভারতীয় রেলে তো দাঁড়িয়ে যাওয়ার এক্সপিরিয়েন্স অনেক আছে, লোকাল ট্রেনে বলুন কি অন্য কোনো ট্রেনে। তো বাই দ্য ওয়ে এখানেও রিজার্ভেশন নেই তো দাঁড়িয়ে যেতে হচ্ছে, উপায় নেই। এবং এরকম একা না যে আমি একা যাচ্ছি দাঁড়িয়ে, এরকম অনেকে আছে কিন্তু, যেহেতু টিকিট রিজার্ভ টিকিট সোল্ড আউট হয়ে গেছে। আর বাই দ্য ওয়ে এরা কিন্তু উইদাউট টিকিট কেটে যাচ্ছে না, সবাই প্রপার ভ্যালিড টিকিট কেটে যাচ্ছে। যাদের আর্জেন্সি আছে তারা এরকম এই জায়গাটা দাঁড়িয়ে যায়, ভেতরে গিয়ে কেউ ডিস্টার্ব করে না। আর এই ট্রেনের স্পিড কিন্তু ম্যাক্সিমাম 110 km/h। এখন চলছে 90-92 এরকম, বাইরে পুরো সাদা চারিদিক। গন্তব্যে নেমে গেলাম, স্টেশনের নাম হলো তোয়া। আমি সাপোরো যাচ্ছিলাম, বাট সাপোরো না গিয়ে এই স্টেশনে নামলাম, কারণ এখান থেকে সামনে একটা দর্শনীয় স্থান আছে, সেখানে যাব। আচ্ছা, এই যে পেছনে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, এই ট্রেনটা করেই আমি এসেছি। স্টেশন থেকে বাইরে আসলাম, এইটাই ছিল স্টেশন। এখানে এরকম বাস স্ট্যান্ড আছে। অ্যাকচুয়ালি আমি যে জায়গাটায় যাব, আমি যাব লেক তোয়া, সোয়া সিনজেন বলে একটা জায়গাতে। জায়গাগুলোর ব্যাপারে পরে বলবো। এরকম বড় বাস যায় এখান থেকে। আর লোকজনকে দেখুন, এখানে একদম ওই হুটোপাটা করে ওঠার কোনো গল্প নেই, কিন্তু লোকাল বাস প্রপারলি সবাই লাইন মেনটেন করে দাঁড়িয়ে আছে। বাসে উঠে সেটেল হয়নি, দেন আবার বাকি জিনিস দেখাবো। এটা একটা ছোট্ট শহরও বলা চলে না আর কি, ওই ছোট্ট গঞ্জ মতো আর কি। জাপানের লোকাল বাস চড়াও হয়ে গেল, লোকাল বাসে উঠে গেছি। সামনে দেখছেন বাস,
আর নামার সময় এখানে ওই যে ওখানে কয়েন বক্স আছে, তো ওখানে ভাড়া দিয়ে নামতে হয়। বাইরে অবস্থাটা দেখতেই পাচ্ছেন, চূড়ান্ত স্নোফল হচ্ছে, সব ঢেকে গেছে, সাদা হয়ে গেছে কিন্তু সব। জাপানের মধ্যে নর্থ সাইডে হোক্কাইডো রিজিয়নে সব থেকে বেশি স্নোফল হয়। এই সিটিটা মানে এই তোয়া বলে যে সিটিটা আছে না, এই সিটিটা কিন্তু সি অফ জাপানের একদম পাশে, সামনে দেখছেন সমুদ্র। আমি এরকম লাইফে ফার্স্ট টাইম দেখলাম যে সমুদ্রের তীরে নাকি স্নোফল হচ্ছে। এই জিনিসটা আমার কাছে একদম নতুন। আমি জানতাম যে সমুদ্রের তীরে গরম ওয়েদার থাকে বা নাতিশীতোষ্ণ ওয়েদার থাকে, এখানে সমুদ্রের তীরেও কিন্তু বরফ পড়ে। জাপানে এসে না একটার পর একটা শুধু শখ পাচ্ছি। এই ড্রাইভারের কাছে ভাড়া দিতে হয়, এখানে একটা সিসিটিভি আছে, ড্রাইভারের ওই সাইডে একটা বাটন আছে যে গাড়ি চালাতে চালাতে ড্রাইভারকে ওই বাটন প্রেস করতে হবে। যদি প্রেস না করে গাড়ি অটোমেটিক ব্রেক করে দাঁড়িয়ে যাবে। নামার সময় কি করতে হবে, এই বাটনটা প্রেস করতে হবে, তবে ড্রাইভার সেই স্টপেজে গাড়ি দাঁড় করাবে। আর ভাড়া হচ্ছে এই যে জায়গাগুলো দিচ্ছেন। আমি 1 নম্বর স্টপেজ থেকে উঠেছি, 5 নম্বর স্টপেজে নামছি, তো আমাকে দিতে হবে হচ্ছে 340 জাপানিজ ইয়েন। একটার পর একটা শুধু শখ পাচ্ছি, এখানে ভাড়া দিতে হবে। জাপানের এই কান্ট্রি সাইড এরিয়াগুলোতে না একটা বড় প্রবলেম কি, নিচে ঘোরা, রাস্তায় লোকজনই নেই, লোকজনই খুঁজে পাচ্ছি না। আমি ম্যাপ দেখে চলেতে এসেছি এই জায়গাতে। এখানে একটা সুন্দর লেক আছে, নাম হলো লেক তোয়া। এখানে কাউকে যে জিজ্ঞেস করবো না, লোকই নেই, আমি কাকে জিজ্ঞেস করবো। ম্যাপ দেখে দেখে চলছি, তার মধ্যে খিদে পেয়েছে, কোথাও যে একটু খাবার খাবো, খাবারও কোনো রেস্টুরেন্ট পর্যন্ত এখানে নেই। দেখুন, এটা একটা ছোট্ট গঞ্জ আর কি, জাপানের কান্ট্রি সাইড। তোয়া সিটিটার নাম, লেক তোয়া। এখানেই লেক তোয়ার জন্যই এই সিটিটা ফেমাস। চূড়ান্ত লেভেলে স্নোফল হচ্ছে, ঠান্ডাও রয়েছে, -2-3 মতো টেম্পারেচার আছে এখানে। মানে আমি ওই সামনে বাস স্ট্যান্ডে নামলাম, এখানে গোটা এরিয়াতে খাবারের দোকান নেই নাকি। আমি অনেক কষ্টে সামনে একটা খাবারের দোকান শুধু দেখছি। একটা রেস্টুরেন্ট খুঁজে খেতে এসেছি, কফি রয়েছে, আর এখানে সামথিং এই ডোরিয়াকি বলে একটা খাবার আছে, ইংলিশেও লেখা রয়েছে রেড বিনস অর হোয়াইট বিন, কফি ফ্লেভার, সঙ্গে ড্রিঙ্কের সাথে একটা কফি নিচ্ছি, সঙ্গে এটা নিচ্ছি। জানি না ভাই, কিছুই খাবার বুঝতে পারছি না। আর এখানে ওয়ার্ম স্যুপ উইথ রাইস কেক রয়েছে, এই একটা নিচ্ছি খাবার। জাপানিজ রেস্টুরেন্ট ছোট্ট, ভাই কি চাইলাম আর কি দিয়ে গেল বুঝতেও পারলাম না। এটা কাইন্ড অফ ডোরিয়াকি বলে এটাকে। আচ্ছা, ওকে ওকে ওকে, আরিগাতো। থ্যাংক ইউ। আর এটা একটা রাইস বলের সঙ্গে স্যুপ ছিল, তো ভাই দুধ লাগছে, কি দিয়ে গেছে কিছুই বুঝতে পারছি না ভাই। খাবার খেয়ে আপাতত পেটটা তো ভরাতে হবে, উপায় নেই কিছু। ফাইনালি এসে পৌঁছেছি লেক তোয়াতে। লেক তোয়ার ব্যাপারে কিছু তথ্য দিয়ে রাখি আপনাদেরকে। টোটাল 10 কিলোমিটার চওড়া এই লেকটা। আর এই লেকটা জাপানের নর্দার্ন মোস্ট লেক বলা হয়। এই লেকটা কিন্তু কখনো ফ্রিজ হয় না। এখানে টেম্পারেচার এখন -4 মতো, রাত্রিরে টেম্পারেচার আরো ড্রপ করে, কিন্তু এই লেকটা কখনো মানে আজ অব্দি এই লেকটা ফ্রিজ হয়নি। আর এই লেকটা ফেমাস হচ্ছে এর ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটারের জন্য। এখানে বোটিংও করা যায়। এখন তো উইন্টার, পুরো সাদা চারিদিকে। মানে এটা যখন চেরি ব্লসমের সময় যখন এখানে আসবে না লোকে, এখানে আলাদাই একটা সুন্দর ভিউ থাকে। এছাড়া এখানে ভলক্যানো মিউজিয়াম আছে, মাউন্ট উসো বলে একটা পাহাড় আছে, অসাধারণ কিন্তু জায়গাটা। আর এখানেও মারাত্মক ঠান্ডা, মানে বাবরে বাবা, ঠান্ডার থেকে বড় কথা কি এখানে হাওয়া দিচ্ছে, তো তার মধ্যে স্নোফল হচ্ছে, নেক্সট লেভেলের ঠান্ডা বাবরে। হালকা হালকা একটু সূর্য উঠছে। সিটিটা ব্যাপারে বলে রাখি, লেক তোয়া এই জায়গাটার নাম, লেকটার নাম। সিটির নাম হলো তোয়াকু সিটি। একটা ছোট্ট গঞ্জ, বাট নর্থ সাইডে যদি কেউ জাপানে ঘুরতে আসে, এই জায়গাটা একটা মাস্ট ভিজিট প্লেসের মধ্যে পড়ে। কিন্তু
এখানে লোকজন বেশি নেই। সব থেকে বড় কথা, এইসব সাইডে আসলে না মানে ট্যুর বুক করে যদি নিজে না আসেন, নিজে যদি ঘুরতে আসেন, হ্যাঁ নিজেও ঘোরা যায়, গুগল ম্যাপ ফলো করে যদি কেউ ঘুরতে চায় একদম ঘোরা যায়। আর জাপানে গুগল ম্যাপ পয়েন্ট টু পয়েন্ট পারফেক্ট একদম। আমি এই জিনিসটা জাপানে এসে খুব ভালো লাগলো। এখানে যদি একটা কানা লোককেও পাঠিয়ে দেন, যে শুধু শুধু সে গুগল ম্যাপ বোঝে, সে একা একা পুরো জাপান ঘুরে ফেলতে পারবে। সামনে এই যে গাছগুলো দেখছেন না, এখন এই গাছগুলো ন্যাড়া গাছ, এইগুলোতে পাতা আসা, ফুল আসা সব চালু হবে হচ্ছে আর 1-1.5 মাস পর থেকে। হ্যাঁ, চেরি ব্লসমের সময় জাপানে ঘুরতে আসলে ভয়ঙ্কর এক্সপেন্সিভ থাকে জাপান তখন, বাট এই যে এখনো এই পুরো চারিদিকে ধপধপে সাদা, এটারও একটা আলাদা মজা কিন্তু। আর বোটিং এখানে করা যায় এই লেকে, ট্যুর বোট থাকে, কিন্তু উইন্টারের জন্য আর ওয়েদারের জন্য এখন এটা আজকে বন্ধ, চলছে না। কারণ হলো স্নোফল মাঝে মধ্যেই হচ্ছে। আর এখানে আর একটা জিনিস দেখছি না, যে তুষার ঝড়, যেটা স্নোয়ের একটা পুরো, জানি না হাওয়া চলছে বলে খুব জোরে, তাই জন্য মনে হচ্ছে তুষার ঝড় ওই টাইপের। গ্লুমি ওয়েদার, একটু সানি ওয়েদার থাকলে ভালো হতো। আকাশে পুরো মেঘ ভর্তি, কালো মেঘ। লেকের ঠিক এই উল্টো দিকটাতেই এই একটা ছোট্ট এরকম জায়গা দেখলাম। এই জায়গাটা হচ্ছে হট স্প্রিং। এই যে নিচে যে গরম জলটা দেখছেন, এখানে সবাই পা ডুবিয়ে বসে আছে। হট স্প্রিং মানে বলা যেতে পারে যে স্পা কাইন্ড অফ। এরকম চিলিং ঠান্ডার মধ্যে গরম জলের ভেতরে পা ডুবিয়ে আরাম করে এখানে বসে লেকটার সৌন্দর্য উপভোগ করতে পারেন। আর এই যে গাছের কালার গুলো না এত টেম্পটিং না, আমি শুধু ভাবছি চেরি ব্লসমে যখন পুরো এই সমস্ত কিছু লাল হয়ে যাবে এরকম, কি অসাধারণ লাগবে তখন জিনিসগুলো। আর জাপানের না নর্থ সাইডে এই যে হোক্কাইডো রিজিয়ন, এখানে তেমন ভাবে ইন্ডিয়ান তো টুরিস্ট আসেই না। টুরিস্ট এখানে খুব কম, এটা খুব মানে মোটামুটি লেস টুরিস্ট এরিয়া। ইন্ডিয়ান তো খুব কমই আসে। সবাই যারা আসে জাপান ঘুরতে মোটামুটি টোকিও, ওসাকা, কিয়োটো, হিরোশিমা এই সমস্ত জায়গাগুলোই ঘোরে। আর নর্থে আসলে কম করে 3-4 দিন হাতে তো রাখাই যায়। কথা বলতে বলতে সাথে সাথে আবার হঠাৎ করে স্নোফল চালু হয়ে গেল, কিন্তু ভয়ঙ্কর পরিমাণে স্নোফল চলছে। বাপরে বাপ! আর জলের কালারটা দেখুন, পুরো ব্লু কালার। আর সব থেকে বড় কথা, একটা নোংরা কিচ্ছু নেই, একটা গাছের পাতা পর্যন্ত নেই জলের মধ্যে, পুরো সব ঢেকে গেল বরফে। আরে বাপরে বাপ! এটাই হঠাৎ করে এখানে দেখছি যে হঠাৎ করে এখানে স্নোফল হয়ে যাচ্ছে। এই দিক দিয়ে যে কি করে হাঁটবো না বুঝতে পারছি না, এত পুরো মানে হাওয়াটা এই সাইডে, রাস্তাতেও দেখছেন পুরো বরফ উড়ে এইদিকে আসছে। আর না বরফে পুরো স্নান করতে হবে যা অবস্থা দেখছি। এত স্নোফল হঠাৎ করে কি করে হয়ে গেল? একটু আগে অব্দিও স্নোফলটা বন্ধ ছিল, হঠাৎ করে স্নোফল, সঙ্গে ভয়ঙ্কর হাওয়া একটা চলছে, কাঁপিয়ে দিচ্ছে পুরো একদম। জাপানের ট্যাক্সি না নেক্সট লেভেলের এক্সপেন্সিভ। অ্যাকচুয়ালি সময় কম হাতে, ওয়েদার খুবই খারাপ। এখানে সামনে একটা ভলকানিক পাহাড় আছে, সোয়া সিনজেন বলে। তো এবার বাস সার্ভিস, এখানে পাবলিক ট্রান্সপোর্ট চলে, বাস সার্ভিস আছে, কিন্তু বাস অনেক পরে, 1.5 ঘন্টা পরে। ততক্ষণ আমার ঘুরে মানে ঘোরা হয়, আমি ফিরেও আসবো হয়তো। এই জন্য ভাবছিলাম ট্যাক্সি একবার দেখি। লোকাল ট্যাক্সি অফিস আছে, মিটারে ট্যাক্সি চলে, কোনো স্ক্যামের ব্যাপার না, কোনো কিছু না। জাপানে আসলে এই একটা খুব নিশ্চিন্ত হয়ে ঘুরতে পারবেন, ট্যাক্সিতে উঠে কোনো স্ক্যাম হবে না। ট্যাক্সি নিলামও বলেই দিল, আমাদের আইএনআরে আমি বলছি 2,500 থেকে 3,000 টাকা হয়তো মানে রেট পড়বে। আমাকে এখান থেকে ওই পাহাড়ে নিয়ে যাবে, দেন ওখান থেকে আবার একটা ট্রেন স্টেশনে নামিয়ে দেবে। এই যে আমার পেছনে এই ট্যাক্সিটাতে করেই আমি যাব এখন। এখানে রাস্তায় লোকজনও বেশি থাকে না। ট্যাক্সিতে উঠে আপাতত যাব আমরা সোয়া সিনজেন বলে একটা মাউন্টেনে, যেটা ভলক্যানিক। সো এইবার এসে পড়লাম, জায়গাটার নাম হলো সোয়া সিনজেন। এই যে ওপরে এই পাহাড়টা দেখছেন, এই পাহাড়টার নামই হলো সোয়া সিনজেন, মাউন্ট সোয়া সিনজেন। আর এই যে সাদা ধোঁয়াগুলো দেখছেন না, এখানে এখনো ভলকানো ইরাপশন এখনো বন্ধ হয়নি। এখানে এইগুলো কিন্তু তারই ফল, এবং এটা অ্যাক্টিভ ভলকানোর মধ্যে পড়ে এটা, এই সোয়া সিনজেন। জায়গাটা অপরূপ, এইখানে পুরো চারিদিকে স্নো ভর্তি। এই রাস্তাটা দিয়ে ওপরে একটা ছোট্ট ট্রেক করে পাহাড়ে ওঠাও যায়। এখন ওঠা মানা, যেহেতু ওয়েদার খুব খারাপ এখানে।
স্নোফল হচ্ছে, হাওয়া দিচ্ছে এবং এরা বলছে স্নো স্টর্মেরও নাকি একটা খুব বড় চান্সেস রয়েছে। আমি ভাবছি ওপরে যাবো কিনা, কারণ ওপরে না যাওয়াই ভালো, সবাই মানা করছে ওপরে যেতে ওয়েদারের জন্য। জায়গাটা এতটা সুন্দর, বাট ভয়ঙ্কর পরিমাণে মানে স্নো চলছে। আমি জানি না, হাত পাতে আমার একদম পুরো ফ্রিজ হয়ে গেছে। ট্যাক্সি দাঁড় করিয়ে এখানে চললে 3 মিটারও বাড়তে থাকবে। এখন বাসও নেই, বাস অনেক পরে, সেই কারণে মিনিট মতো টাইম স্পেন্ড করলাম এখানে। সুন্দর অভিজ্ঞতা হলো। আর এখানে আরেকটা জিনিস জানি রাখি, এখানে কিন্তু কেবল কার চলে, মানে রোপওয়ে চলে আর একটা পাহাড়ের ওপরে যাওয়ার জন্য। সেখান থেকে এই সোয়াসেনজেনের খুব ভালো একটা ভিউ পাওয়া যায়। কিন্তু ব্যাড ওয়েদারের জন্য কেবল কার সাসপেন্ডেড, কেবল কার এখন চলছে না। ভয়ঙ্কর পরিমাণে স্নো চলছে এবং যেটা এদের সবার ভয় যে স্নো স্টর্ম আসতে পারে, তো তাই জন্য রোপওয়ে সাসপেন্ডেড। নর্মালি চেরি ব্লসম টাইমে বা স্প্রিং এ এই সময়ে কিন্তু এখানে কেবল কারটা চলে, খুব সুন্দর লাগে। এখান থেকে এই আমাকে একটা স্টেশনে ড্রপ করবে। সবকিছু একা একা করছি, আপনাদের জন্য ইনফরমেশন দিয়ে রাখছি। যদি জাপানে কেউ আসেন, নর্থ সাইডে যদি আসেন, দেন আশা করি এই ইনফরমেশন গুলো হেল্পফুল হবে। ক্লান্ত হয়ে গেছিলাম, এই যে কাকিমার দোকান থেকে কফি আর টোস্ট খেলাম। কাকিমাও হাসছেন, উনিও কিছু বুঝতে পারছেন না, উনি কি বলছেন আমিও কিছু বুঝতে পারছি না, বাট স্টিল গুগল ট্রান্সলেটে কথা চলছে। বোঝাতে পেরেছি যে টোস্ট আর কফি নিয়েছিলাম। বাইরে প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে কফি একটা বেশ ভালোই লাগছে। টোটাল বিল হলো, আচ্ছা উনি বলছেন মানে দোকান দেখাতে। আচ্ছা, এই যেটা ওনার ক্যাফে, দাঁতে স্টেশনের একদম পাশেই এই ক্যাফেটা। বেশ সুন্দর, ভালো এক্সপিরিয়েন্স হলো। এটা কান্ট্রি সাইড তো, মানে লোকজনও খুব ভালো এখানকার। আর এখানে কফি আর টোস্টের জন্য পে করলাম হচ্ছে 150 টাকা। কাকিমাকে অসংখ্য ধন্যবাদ। জিজ্ঞেস করছিলেন আমি কোথা থেকে, তো বললাম ওরা এখানে তো ইন্ডিয়ান কোনোদিন কেউ আসেনি তেমন ভাবে। তো দেখুন, এখান থেকে একদম সমুদ্রের পাশ দিয়ে কিন্তু ট্রেনটা যাচ্ছে। আর এটা হলো সি অফ জাপান। আমি আরেকটু জুম করলে দেখাতে পারবো। সি অফ জাপানের জাস্ট পাশ দিয়েই এই পুরো রেল লাইনটা। মোটামুটি আমি নামবো চিতোসে বলে একটা স্টেশনে, পুরো চিতোসে অবধি। এখানে কাজটা তাও ঠিক আছে, বাইরে ওই সাইডে কাজটা খুব খারাপ অবস্থা ছিল। জীবনে না এরকম ব্যাপার আমি কখনো সম্মুখীন হইনি, এরকম সিচুয়েশনের। অ্যাকচুয়ালি ওই লেক থেকে বেরিয়ে আমার প্ল্যান ছিল ইনিশিয়াল যে যাব হচ্ছে স্নো ফেস্টিভ্যালে। এখানে সাপোরোতে একটা স্নো ফেস্টিভ্যাল হয় এবং সাপোরো আর আমি যে জায়গাটা রয়েছি, চিতোসে জায়গাটার নাম, এই জায়গাটা আর সাপোরো এর মাঝখানে একটা লেক আছে, লেক শিকোৎসু বলে, তো সেখানেও স্নো ফেস্টিভ্যাল হয়। এইবারে বক্তব্য হচ্ছে সাপোরোর যে স্নো ফেস্টিভ্যাল সেটা চালু হয়েছে গতকাল থেকে। সাপোরোতে কোনো হোটেল খালি নেই, যে কটা হোটেল রয়েছে আমি booking.com-এ দেখছিলাম, হস্টেল সেটাও কিন্তু মানে 11-12 হাজার টাকার কমে কোনো পার নাইটের হোস্টেল পর্যন্ত নেই। অতএব কি করা যাবে? আর আমি যখন আসছিলাম ওই ছোট স্টেশনটা থেকে, ওখানে লোকজনকে জিজ্ঞেস করলাম, তো বললো এই জায়গায় মানে স্নো ফেস্টিভ্যালে যাওয়ার জন্য বেস্ট হচ্ছে চিতোসে বলে একটা স্টেশন আছে, সেখানে নেমে যাও। এখানকার ট্রেনের মানে স্টেশনের এত প্রবলেম না, এখানে একটা স্টেশনের দুটো করে নাম, মানে ধরুন দমদম, মিনি দমদম, ঠিক আছে, দমদমে সমস্ত কিছু আছে, একটা বিগ সিটি। মিনি দমদমে কিছুই নেই, একটা ছোট্ট ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আশেপাশে হয়তো একটা দুটো বাড়ি আছে। সেরকম ভাবে এই চিতোসে নামার বদলে আমি নেমে গেছিলাম মিনি চিতোসে স্টেশনে, নেমে কিছুই পেলাম না। তো কপাল গুনে একজন তামিলনাড়ুর ভদ্রলোক পেলাম, উনি বললেন চিতোসে যাও, ওখানে থাকার হোটেল পেয়ে যাবে। চিতোসে একটা মোটামুটি ছোট শহর, সাপোরো এখান থেকে একদম কাছে, 30 কিলোমিটার দূরে। চিতোসেতে এসে এখানে দেখছি যে এখানে মোটামুটি 10-12টা হোটেল ঘুরলাম। অনলাইনে তো হোটেল নেই, একটা হোটেল আছে, তার প্রাইস 30,000 টাকা। 10-12টা হোটেল ঘুরলাম, কোনো হোটেলে নাকি রুম নেই, সব হোটেল সোল্ড আউট। কারণ কি? ফর স্নো ফেস্টিভ্যাল।
অল ওভার ওয়ার্ল্ড থেকে ট্যুরিস্ট আসে নাকি সাপোরোর স্নো ফেস্টিভ্যাল দেখার জন্য, এবং যারা সাপোরোতে হোটেল পাচ্ছে না তারা এইখানে 30 কিলোমিটার দূরে হোটেল নিচ্ছে। দারুণ হোটেলটা একটু দেখাই। এটা মেন এন্ট্রেন্স থেকে ঢুকে এখানে একটা মিরর, এখানে সিঙ্গেল রুম খালি নেই, একটাই রুম ছিল, ডবল রুম, বাধ্য হয়ে আমাকে ওটাই নিতে হলো। টিভি অ্যান্ড অল আছে এখানে, ডেস্ক, ফ্রিজ এদিকে, আর অ্যাকচুয়ালি খারাপ নয়, রুম ঠিকঠাক বেশ ভালো। এইখানে এরকম লাগেজ স্টোরের জায়গা রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, কিছু রয়েছে, একটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম রয়েছে, সঙ্গে অনেক কন্ডিশনার, শ্যাম্পু, বডি সোপ, হ্যান্ড ওয়াশ, ফেস ওয়াশ ভর্তি করে দিয়ে রেখেছে। পে করেছি 4800 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে, যেটা আমার অনুযায়ী, আমি ব্যাকপ্যাকার, আমার বাজেট অনুযায়ী অনেক বেশি, কিন্তু যদি আমি এটা পে না করতাম আজ রাত্রিরে আমার থাকার কোনো জায়গা ছিল। একটা দোকানে খেতে আসলাম, অ্যাকচুয়ালি সাপোরো বা নর্দার্ন জাপানে না সি ফুড খুব ফেমাস, এবং এখানে সুশিও খুব ফেমাস। এখানে একটা ছোট্ট জাপানিজ রেস্টুরেন্টে আসলাম, খাবার তো আসলো, সুশি অর্ডার করেছিলাম, 5 রকম ফ্লেভারের সুশি রয়েছে এটাতে। ভাই আমি কোনোদিন সুশি খাইনি, মনে হয় ইন্ডিয়াতে একবার ট্রাই করেছিলাম, এমনি খেয়ে নিয়েছিলাম। আমি ওই জন্য এদেরকে জিজ্ঞেস করলাম, এটা খুব হেল্পফুল হয়, আমি জিজ্ঞেস করলাম যে কি করে খায়, মানে ইউজুয়ালি হোয়াট ইজ এ জাপানিজ স্টাইল টু হ্যাভ সুশি। তো বললো যে এই যে সুশিটা রয়েছে এর সঙ্গে এটা হোক্কাইডোর একটা ফেমাস কি বলে ভিনিগার, সোয়া সস, এটার সঙ্গে মিক্স করে খায়, আর এটা হলো স্পাইসি সস একটা, এই এটা এখানে এটা তো কিমচি টাইপ অফ বাঁধাকপির একটা জিনিস, একটুখানি ট্রাই করে দেখলাম, সুন্দর খেতে। হ্যাঁ কাঁচা মাছ ভাই, কাঁচা মাছ, বাট ওই সয়া সসের সঙ্গে কিন্তু জিনিসটা অসাধারণ যাচ্ছে। খাওয়া হয়ে গেছে, ওই টোটাল সব মিলিয়ে 500 টাকা, আমি টাকাতে হিসাব বলছি, 500-550 টাকা মতো লাগলো। এরা আমাকে শিখিয়ে দিল কি করে সুশি খেতে হয়, খুব হেল্পফুল, আরিগাতো ফর দ্য ফুড, আর প্রচন্ড হেল্পফুল। আমি জাপানে এসে না একটা জিনিসে আমি জাস্ট অভিভূত হয়ে যাচ্ছি, যে এখানকার লোকজন এত অমায়িক, এত ফ্রেন্ডলি। আমি ভাই প্রথমে কি হাত তুলে দিয়েছি, আমার সুশি খাওয়ার খুব ইচ্ছা ছিল, আমি বলে দিয়েছি যে ভাই আমি সুশি খেতে জানি না। যে মেয়েটি ছিল একদম প্রপারলি কোন সসের সঙ্গে খেতে হবে, ওর রেকমেন্ডেশন, আমি স্পাইসি পছন্দ করি কিনা, ইচ অ্যান্ড এভরিথিং। ইভেন আমি চপস্টিককে বাধ্য হয়ে খাওয়া শিখেছিলাম ভিয়েতনামে গিয়ে, আমাকে জাস্ট মানে চপস্টিক প্রপারলি ধরতে হয় কি করে সেটা পর্যন্ত আমাকে দেখিয়ে দিয়ে গেল। এতটাই অমায়িক এখানকার লোকরা, সিরিয়াসলি একটা কালচারাল হিউজ শক পাচ্ছি আমি জাপানে এসে। এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করব। জাপানের কান্ট্রি সাইড আজকে আপনাদেরকে দেখালাম, জাপানের গ্রাম, লেক, মাউন্টেন। কালকে যেখান থেকে যাব সাপোরো, কালকের ভিডিওতে থাকবে হচ্ছে শুধুমাত্র সাপোরোর স্নো ফেস্টিভ্যাল আর সাপোরো ফুড এক্সপ্লোর করবো। সাপোরো ইজ ভেরি ফেমাস ফর সি ফুড। তো এই ভিডিওকে এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, জয় ভারত।